প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি সরাসরি আলোচনা অনুষ্ঠান আওয়াজ ডেমোক্রেসি দেখবার জন্য। সঙ্গে আছে আমি রুবায়েত ফেরদৌস। প্রিয় দর্শক, আজ 15 আগস্ট, বাঙালি জাতির শোকের দিন, একই সঙ্গে কলঙ্কেরও দিন বটে। 75 এই দিনে বাংলাদেশের স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে রচিত হয়েছিল বিশ্বাসঘাতকতার এক চরম দৃষ্টান্ত। হত্যাকারীরা শুধু বঙ্গবন্ধুকে হত্যা করে ক্ষান্ত হয়নি, চেষ্টা করেছে বঙ্গবন্ধুর নাম মুছে দেওয়ার, কিন্তু সেই চেষ্টায় তারা পুরোপুরি ব্যর্থ হয়েছে। আজ বঙ্গবন্ধু আরও বেশি শক্তি নিয়ে আবির্ভূত হয়েছেন এই বাংলায় এবং বাকি বিশ্বে, কিন্তু অসাম্প্রদায়িক, অর্থনৈতিক বৈষম্যমুক্ত, ক্ষুধামুক্ত একটি সোনার বাংলা বিনির্মাণের যে স্বপ্ন বঙ্গবন্ধু আজীবন লালন করেছিলেন, সেই স্বপ্ন কতখানি পূরণ হয়েছে? লুটেরাদের বিরুদ্ধে বঙ্গবন্ধু যে লড়াইয়ের কথা বলেছিলেন, সে লড়াইয়ের প্রয়োজন কি ফুরিয়েছে? এসব প্রশ্নকে সামনে রেখেই প্রিয় দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় 15 আগস্ট, বঙ্গবন্ধুর অসমাপ্ত স্বপ্ন। আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত আছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী এমপি। স্বাগত। আমাদের সঙ্গে আছেন সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ডক্টর সাদেক হালিম। প্রিয় দর্শক, আপনি আলোচনায় অংশ নিতে পারেন। এজন্য আপনার পরিচয় দিয়ে প্রতিক্রিয়া জানানোর জন্য আমাদের টেলিভিশনের পর্দায় দেখানো নাম্বারে আপনি ফোন করে আপনার প্রশ্ন কিংবা মতামত আমাদেরকে জানাতে পারেন। এমনকি আপনি চাইলে ফেসবুকেও লিখতে পারেন আপনার প্রশ্নটি। আমরা যাচ্ছি মূল আলোচনায়। প্রথমে নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আজকে 46তম শাহাদত বার্ষিকী, আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে বঙ্গবন্ধু এবং তার পরিবারে যারা নিহত হয়েছেন সবাইকে স্মরণ করছি এবং তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আপনাকে দিয়ে শুরু করতে চাই, এই দিনটিকে নিয়ে আপনি কি ভাবছেন আসলে? ধন্যবাদ। আসলে সমগ্র জাতি আছে গভীর শ্রদ্ধার সঙ্গে জাতীয় শোক দিবস পালন করেছে। আমি সকাল থেকেই ঢাকা শহরে বিভিন্ন জায়গায় গেছি এবং মানুষের মধ্যে সেই জাতীয় শোক দিবস পালন করেছে যথাযথ মর্যাদা, সেটা খুবই নজর কেড়েছে ঢাকাবাসীর মধ্যে। এবং আপনাদের গণমাধ্যমের মাধ্যমে জেনেছি সমগ্র বাংলাদেশে গভীর শ্রদ্ধা নিয়ে বঙ্গবন্ধুর এই শাহাদত বার্ষিকী পালন করা হয়েছে, জাতীয় শোক দিবস। এবং এবারে এই শোক দিবস পালন করার একটা বিষয়টা হচ্ছে যে আমরা 1975 সালে 15 আগস্টে যখন সপরিবারে হত্যা করা হলো, এই নারকীয় হত্যাকাণ্ডের মধ্য দিয়ে, এরপরে এই জাতি এই হত্যার বিচার চেয়েছে এবং এই বিচার চাইতে গিয়ে অনেকের জীবন বিসর্জন চলে গেছে, অনেকে নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে এবং এই বাংলার মানুষ স্লোগান দিয়েছে যে বঙ্গবন্ধু হত্যার বিচার চাই, 15 আগস্ট হত্যাকাণ্ডের বিচার চাই এবং এক মুজিব লোকান্তরে লক্ষ মুজিব ঘরে ঘরে, এক মুজিব লোকান্তরে লক্ষ মুজিব যুদ্ধ করে। হ্যাঁ, জাতি বঙ্গবন্ধু হত্যার বিচার করবে এবং আমরা বলেছি শোককে আমরা শক্তিতে পরিণত করব। আজকের দিনে এটুকুই বলতে চাই যে সর্বশেষ যেটা বললাম, শোককে শক্তিতে পরিণত করা, এই যে এইটা আজকে বাংলাদেশের কাছে পুরস্কৃত হয়েছে যে শোক কিভাবে শক্তিতে পরিণত হয়। আজকে সেই ঘাতকরা তাদের বিচার হয়েছে, যারা আত্মস্বীকৃত খুনি ছিল তাদের বিচার হয়েছে, যারা অপরাধী ছিল, যারা ঘাতকদেরকে পৃষ্ঠপোষকতা করেছে স্বাধীনতা বিরোধী, তাদের বিচার হয়েছে এবং তাদেরকে যারা লালন করেছে রাজনৈতিকভাবে, তারাও আজকে পর্যুদস্ত হয়ে গেছে। জাতির কাছে পুরো চেহারাটাই আজকে উন্মোচিত হয়েছে। শোক এবং শক্তিতে পরিণত হয়েছে বলেই মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আজকে বাংলাদেশ পৃথিবীতে একটা বিস্ময়। শুধু তাই নয়, বাংলাদেশের এই অগ্রযাত্রার শুধু বিস্ময় সৃষ্টি করে নাই, আমাদের যে বঙ্গবন্ধুকে যে হারিয়েছিলাম আমরা, তারই রক্তের উত্তরাধিকার মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্ব কিন্তু একটা বিস্ময়। বিশেষ করে এই সমগ্র পৃথিবীর এই সংকটে, এই যে করোনা
মহামারীর সময়েও আমরা অনেক দেশে দেশে সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান বা রাজনৈতিক নেতৃত্বকে বিচলিত হতে দেখেছি, অসহায় হতে দেখেছি। কিন্তু এত ছোট একটা দেশ, সেখানে এত জনসংখ্যা, 18 কোটির উপরে জনসংখ্যা, জি সেই জনসংখ্যার একটা মানুষ নিয়ে তিনি কিন্তু মানুষকে কখনো বাংলার মানুষ অসহায় হয়নি, বাংলার মানুষকে সাহসিকতার সঙ্গে নেতৃত্ব দিয়ে তিনি আগলে রেখেছেন, তার ছায়া দিয়ে। বঙ্গবন্ধু যেভাবে বাংলার মানুষকে আগলে রেখেছিলেন, 23 বছর লড়াই সংগ্রামের মধ্য দিয়ে বাংলার মানুষকে তার গন্তব্যে পৌঁছে দিয়েছেন, একটা স্বাধীন সার্বভৌমত্ব একটা বাংলাদেশ দিয়েছেন, এমনই ভাবে আজকে একই ধারাবাহিকতায় তার রক্তের উত্তরাধিকার মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা বাংলার মানুষকে আগলে রেখেছেন এবং বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যাচ্ছে। জি এই পরিস্থিতি অনেক ধন্যবাদ, আপনি সঙ্গেই থাকুন, আপনার কাছে আরো প্রশ্ন আছে, আমরা সে আলোচনা করব। আমি যাব আবুল হাসান চৌধুরী, আপনি যদি বলেন আজকের দিনকে আমরা কিভাবে স্মরণ করছি, মাননীয় মন্ত্রী বলবার চেষ্টা করেছেন, আপনার বক্তব্য শুনতে যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর, বেগম মুজিব, শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল, শেখ নাসের, আমাদের প্রিয় হাসনাত ভাই, মনি ভাই ফ্যামিলির অসংখ্য সেই ঘাতকদের, পৃথিবীর একটা নৃশংসতম হত্যাকাণ্ডের মাধ্যমে যারা সেদিন শাহাদত বরণ করেছেন, তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। আল্লাহর দরবারে তাদের শহীদের মর্যাদা যেন পান, তাদের মাগফিরাত কামনা করছি। দেখেন, বঙ্গবন্ধু এমন একজন ব্যক্তি যিনি শুধু নিজে একটা ব্যক্তি নন, শুধু একটা প্রতিষ্ঠান নন, তিনি একটা আদর্শ, তিনি একটা দর্শন, তিনি একটা চিন্তা, তিনি একটা চেতনা, তিনি একটা নতুন জাগরণের উন্মেষ। এবং একথাটা আমি বারবার বলি, আমার অত্যন্ত সম্মানিত প্রিয় অধ্যাপক এখানে আছেন, এই বিষয় নিয়ে আমার মনে হয় থিসিসের উপরে থিসিস দেখা যায়। বঙ্গবন্ধু যখন গণতান্ত্রিক পন্থায় আন্দোলন সংগ্রাম করার পরে ব্যাহত হয়ে যখন উদার আহ্বান করেন, তখন পৃথিবীটা খুবই ভিন্ন ছিল আজকের পৃথিবীতে, সম্পূর্ণভাবে দ্বিখণ্ডিত। একদিকে সোভিয়েত ব্লক, আরেকদিকে আমেরিকান ব্লক। এটা তো আমার কথা নয়, সেই সোভিয়েত ব্লক তো অবশ্যই, আমেরিকান ব্লকেরও প্রায় প্রত্যেকটা দেশের কাছ থেকে আমরা সমর্থন পেয়েছি। এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রে সেই জঘন্য নিক্সন কিসিঞ্জারকে বাদ দিলে বাই পার্টিজান আমরা সাপোর্ট পেয়েছি কংগ্রেসের। আমরা মিডিয়া, আর্ট ওয়ার্ল্ড, কেন? আমি নিজেকে মাঝে মাঝে প্রশ্ন করেছি, কারণ বঙ্গবন্ধু এমন একটা সার্বজনীন, এমন একটা, এই যে আজকে বিশ্বায়ন কথাটা খুব বারবার আমরা বলি, গ্লোবাল ওয়ার্ল্ড, একটা গ্লোবাল ওয়ার্ল্ডের যে ভিশন সৃষ্টি করেছিলেন, এটার সাথে দ্বিমত খুব বেশি লোক করতে পারে না। তারপরেও আজকে যেটা অত্যন্ত সম্মানিত আমার প্রিয় মানুষ, মাননীয় মন্ত্রী যেটা বলেছেন, তারই ধারাবাহিকতা বজায় রেখে বাংলার নেত্রী, বঙ্গবন্ধুর কন্যা, যে শক্তভাবে, বঙ্গবন্ধুর কি চিন্তা চেতনা ছিল। অল্প আগে আমি আলাপ করছিলাম, আমার এক বন্ধু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রখ্যাত উপাচার্য ডক্টর আব্দুল মতিন চৌধুরী, আমরা সবাই তাকে চিনি। বঙ্গবন্ধু হত্যার পর তাকে গ্রেফতার করা হয় তার ছেলের সাথে, আনোয়ার মতিন জলি। যে সে যখন দেখা করতে যায়, বঙ্গবন্ধু তাকে বলেছিলেন, খুবই ভালো কথা, তুমি পড়াশোনা করে বাট কাম ব্যাক। ডু ইউ নো এক্স্যাক্টলি দ্য সেম থিং বঙ্গবন্ধু টোল্ড। আজকে বঙ্গবন্ধুর কথা মনে হয়, আমার বড় ভাই এবং ওই যে স্ল্যাশ বন্ধু কামাল ভাইয়ের কথা মনে হয়। নটরডেম কলেজে রাজনীতি অ্যালাউড ছিল না, কি করা যাবে? কামাল ভাইয়ের সাথে দেখা করলাম, খুব সম্ভবত ঢাকা কলেজ হবে। তিনি বললেন, একটা কাজ করেন, প্রথম তোহেল ভাইকে নাও। তোহেল ভাই আসলেন, তারপরে আসলেন শেখ শহীদ ভাই। এই কথাগুলো আমি কেন বলছি, যে পুরা পরিবার একটা এমন একটা ধারা সৃষ্টি করেছিলেন। অনেকে বলে যে শেক্সপিয়ার তার সাহিত্য দিয়ে এই নিউ ইংল্যান্ডকে সৃষ্টি করেছে, অনেকে বলেন রবীন্দ্রনাথ ভাষা দিয়ে একটা জাগরণ। আমি মনে করি বঙ্গবন্ধু তার আদর্শ, তার দীক্ষা, তার ত্যাগ মহিমান্বিত করে চিরন্তন ভাবে বাঙালির কাছে থাকবেন। এবং বঙ্গবন্ধুর যার জন্য যারা সংগ্রাম করেছেন ৭৫-এর ১৫ই আগস্টের পরে, তার মধ্যে একজন আমাদের মাননীয় মন্ত্রীর পিতা, যিনি আমার একসময় সহকর্মী ছিলেন না, আমার একজন ঘনিষ্ঠ বন্ধু ছিলেন, কিন্তু এইটাই যে উনি সেই কথা উল্লেখ করেন নাই। বঙ্গবন্ধুর জন্য বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীরুত্তম প্রতিবাদ করেছে। এই যে একটা বাজে কথা বলে যে প্রতিবাদ, ওই রকম একটা তাৎক্ষণিক ভাবে প্রতিবাদের আমরা মাত্রা যদি নাও দেখে থাকি,
একটা কি অসাধারণ অর্জন এটা নয়? পৃথিবীতে কোথায় হয়েছে যে বঙ্গবন্ধুকে হত্যার 21 বছর পরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসে? কারণ যে সংগঠনটা বঙ্গবন্ধু রেখে গেছেন, এটার জোরটা একটা অন্য জায়গায়, জি, কিছুটা স্পিরিচুয়াল জোর। অনেক ধন্যবাদ মিস্টার চৌধুরী। আমি আপনার কাছে আসবো, আলোচনা চলবে। জি, আমি আপনার কাছে আরো প্রশ্ন নিয়ে আসবো, আমি আসবো আপনার কাছে। অধ্যাপক সাদেক আলিম, আমরা জানি যে আজকে আপনি ইত্তেফাকে বঙ্গবন্ধু এবং তার যে ধর্মনিরপেক্ষ অসাম্প্রদায়িক রাজনীতি নিয়েও আপনি লিখেছেন। আপনি যদি একটু বিস্তার করেন যে আপনার মূল আর্গুমেন্টগুলো কি ছিল সেই লেখার মধ্যে। ধন্যবাদ রুবাত পেট্রোস। প্রথমে আমি বঙ্গবন্ধুর 46তম মৃত্যুবার্ষিকীতে তার প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি, সমবেদনা জ্ঞাপন করছি তার শোক সন্তপ্ত পরিবারকে, এবং যে সকল পরিবারের সদস্যকে নির্মমভাবে হত্যা করা হয়েছে তাদেরও আত্মার মাগফিরাত কামনা করছি। আমার মনে হয় আমার পূর্ববর্তী বক্তা একজন পারিবারিক বিষয়টি তুলে ধরেছেন আর একজন প্রাতিষ্ঠানিক বিষয়টি বলেছেন, এবং আমি আসলে যে বিষয়টির উপরে সবসময় আমার খুব ইচ্ছা আর এটা নিয়ে আরো বড় করে গবেষণা করার, সেটি হচ্ছে যে সংবিধানের যে 4টি মৌলিক নীতি আছে যেটার উপরে আসলে আমরা বলি 4টি স্তম্ভ যার উপরে সংবিধান দাঁড়িয়ে আছে, সেখানে গণতন্ত্র, সমাজতন্ত্র, এবং জাতীয়তাবাদ এবং ধর্মনিরপেক্ষতা। এবং হয়তোবা আমি নারী বিষয়ক বেশি কাজ করি, প্রান্তিক জনগোষ্ঠীদেরকে নিয়ে কাজ করি, আমি আদিবাসীদের সাথে কাজ করি। এ কারণে আমার কাছে গণতন্ত্র, জাতীয়তাবাদ এবং ধর্মনিরপেক্ষতা 3টি প্রত্যয় খুবই গুরুত্বপূর্ণ। তো আমি যখন লেখার কথা চিন্তা করলাম, আমি নিজে আসলে হারিয়ে গিয়েছিলাম বঙ্গবন্ধুর বক্তৃতাগুলো যখন আমি পড়েছি কিছুটা, এবং আমার দেখা নয়াচিন বা তার যে আত্মজীবনী বা রোজনামচা সব কিছুর মধ্যে কিন্তু এই স্পিরিটটা বহমান। এবং সবচেয়ে বড় যে বিষয়টি, যে জাতিপিতা বঙ্গবন্ধু যেভাবে ধর্মনিরপেক্ষতা প্রত্যয়টি নিজে বুঝতেন, নিজে অনুধাবন করতেন, আমার কাছে মনে হয়, আমি বিনয়ের সাথেই বলবো, যে আসলে আমরা হয়তো অনেকেই সেটি বুঝতে পারিনি। এবং আপনি হয়তো জানেন যে জাস্ট কয়েক মাস আগেই নোবেল বিজয়ী অমর্ত্য সেন তিনি বলেছেন যে জাতির পিতার বঙ্গবন্ধুর ধর্মনিরপেক্ষতা প্রত্যয়টি কেবলমাত্র বাংলাদেশের জন্য প্রযোজ্য নয়, এটা আন্তর্জাতিকভাবেও প্রযোজ্য। এবং উনি বর্তমানে ভারতের রাজনৈতিক অবস্থা বিশ্লেষণের যে জাতির পিতা বঙ্গবন্ধু কিভাবে ধর্মনিরপেক্ষতা প্রত্যয়টি দেখেছেন তার ব্যাখ্যা দিয়েছেন। কিন্তু আপনি জানেন যে আপনার আমি দুজনেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করি, অনেকের কাছে, অনেক ছাত্রর কাছেও কিন্তু মনে হয় যে ধর্মনিরপেক্ষতা মানে ধর্মহীনতা। এই কারণেই উনি বারবার প্রমাণ করেছেন, বলার চেষ্টা করেছেন, বোঝানোর চেষ্টা করেছেন যে ধর্মনিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয়, সবার ধর্ম যে যার ধর্ম পালন করবে, যেটা মাননীয় প্রধানমন্ত্রী তার সুযোগ্য কন্যা সবসময় বলছেন যে উৎসব যা যা হতে পারে কিন্তু আমরা সবাই সেই উৎসবের মানে অংশীদার হব। কিন্তু সমস্যা হয়ে গেছে যখন তাকে নির্মমভাবে হত্যা করা হলো, সংবিধান কুচিয়ে কুচিয়ে পরিবর্তন করা হলো, এবং 5th এবং 8th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে যে পরিবর্তনগুলো চলে আসলো এবং পরবর্তীতে বাদ দেওয়া হলো, সামরিক স্বৈরশাসক তারা বাদ দিলেন ধর্মনিরপেক্ষতাটা। যখন আমরা 15th অ্যামেন্ডমেন্টের ভিতর দিয়ে এটাকে আবার রিভিজিট করলাম, আমরা নিয়ে আসলাম, কিন্তু আমি বিনয়ের সাথে বলবো, আমার সাথে আবুল হাসান চৌধুরী ভাই আছেন, খালিদ চৌধুরী আছেন, ওনারা দুজনে আরো ভালো বলবেন যে আসলে এই প্রত্যয়টির প্রায়োগিক জায়গায় আমরা কতটুকু আসলে পারছি। অর্থাৎ আমাদের যে মানুষ কাঠামো এবং আমাদের যে রাজনৈতিক বা ভূ রাজনৈতিক যে বিষয়গুলি এবং আমাদের স্কুল কলেজের যে কারিকুলামগুলো যে বদলে গেছে, এখন যখন আপনি বোঝানোর চেষ্টা করবেন বা এই ধর্মনিরপেক্ষতাটা বিভিন্ন পলিসির মধ্যে দিয়ে বহিঃপ্রকাশ করার চেষ্টা করবেন, নারীর সমতার বিষয়ের কথা বলবেন, আপনি প্রান্তিক জনগোষ্ঠীর অধিকারের কথা বলবেন, অর্থাৎ সার্বিকভাবে যখন তিনি বলার চেষ্টা করেছেন সেখানে কিছুটা সীমাবদ্ধতা আছে। তবে এই ধর্মনিরপেক্ষতা প্রত্যয়টি নিয়ে ওনাকে অনেক যুদ্ধ করতে হয়েছে, এবং আমার মনে হয় যে শেষ নিঃশ্বাসটুকু পর্যন্ত উনি যখন আরব বিশ্বের সাথে কথা বলতে শুরু করলেন, তারাও তাকে প্রশ্ন করেছে যে তুমি কেন স্বাধীন করলে দেশটিকে, কেননা সবাই তো আমরা একই, মুসলিমদের দেশগুলির মধ্যে দ্বন্দ্ব থাকতে পারে, আপোষ করে নিলেই তো হয়ে যেত। কিন্তু জাতির পিতাকে বুঝাতে হয়েছে যে এই মাটি ভিন্ন, সমাজ ভিন্ন, সংস্কৃতি ভিন্ন, গান ভিন্ন, সবকিছু ভিন্ন, এখানকার নারীরা শাড়ি পরে, কপালে টিপ দেয়, এটা আমার বাঙালিত্ব, এটা তাকে বুঝাতে হয়েছে। এবং সেটাতে তিনি সফল হয়েছেন বলেই
তিনি পেরেছিলেন, যেটা আপনি দেখবেন যে আপনি যদি অধ্যাপক নুরুল ইসলামের বইটি পড়েন, অর্থনীতিবিদ যিনি ডেপুটি চেয়ার ছিলেন প্ল্যানিং কমিশনের, তার পুস্তকে এটা কিন্তু খুব পরিষ্কার করে আছে যে ধর্মনিরপেক্ষতা তিনি অর্থনীতি, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন এবং ধর্মের বিষয়টার মধ্যে দিয়ে উনি দেখতে চেয়েছেন এটার চর্চাটা। অনেক ধন্যবাদ। আসবো আপনাদের কাছে। একজন দর্শক যুক্ত হয়েছেন, তার ফোনটি নিয়ে আমরা আলোচনায় ফিরছি। প্রিয় দর্শক, কে বলছেন এবং কোত্থেকে বলছেন? পরিচয় দিয়ে। জি জি বলুন। বাবুল, চট্টগ্রাম উত্তর লীগের ভাইস প্রেসিডেন্ট, চট্টগ্রাম থেকে বলছি। জি, আমাদের আসসালামু আলাইকুম, সবাই মুরব্বী নেতারা, নেতৃবৃন্দ আছেন। আমার বক্তব্য হলো, বঙ্গবন্ধু সদফা দিয়েছে লালদিঘিতে চট্টগ্রামে এবং মাস্টার দশরথী সেনের চট্টগ্রাম। বঙ্গবন্ধুকে হত্যা করছে যারা করছে, জিয়া থেকে সবাই, তাদের নামে তাদেরকে যারা সহযোগিতা, ওদের বিচার হয়েছে। যারা খুন করছে, যারা সহযোগিতা, যারা এখানে বঙ্গবন্ধুকে মারার পিছনে ষড়যন্ত্র করেছিল, আমাদের বাকশালে জয়েন করে সেক্রেটারিরা রাত্রে দেখেছি তারা ইত্তেফাকে জয়েন করছে, 5 সালে সকালে দেখেছি আবার শপথ অনুষ্ঠানে তারা উন্নয়ন মোস্তাককে নিয়ে। তাদের বিচার করে আমার প্রথম চট্টগ্রামবাসী, আমি উপজেলার চেয়ারম্যান, প্রেসিডেন্ট, চট্টগ্রাম জেলা আওয়ামী লীগের আমাদের দাবি, সাতগাইয়াদের দাবি, বঙ্গবন্ধু চট্টগ্রামকে প্রধানমন্ত্রী বিয়ে রিসেপশনের অনুষ্ঠান কিন্তু চট্টগ্রামে 60 সালে। আমাদের একটা দাবি হলো, আমার নেতা আছে এখানে খালেদ মাহমুদ সাহেব এবং আমাদের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী, আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা এই ষড়যন্ত্রকারীদের যদি বিচার না করেন তাহলে আবার 21 এরা সুস্থ করবে। দয়া করে চলুন, খালেদ ভাই সৎ মানুষ, উনি যেন সংগঠনটা যেন আবার যেন শক্ত। অনেক ধন্যবাদ আপনাকে। আপনার গলার যে ক্ষোভ, সুর এবং স্বর আমরা সেটা টের পেয়েছি। খালেদ মাহমুদ চৌধুরী, আপনি যদি বলেন যে কেবল হত্যাকারী না, তাদের যে সহযোগী যারা এটা প্ল্যান করেছে, সাজিয়েছে, তাদেরকেও কিভাবে বিচারের আওতায় আনা যায়, এরকম প্রশ্ন চট্টগ্রাম থেকে করবার চেষ্টা করেছেন। এটা তো গত কিছুদিন যাবৎ সকল পর্যায়ে কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী, রাজনীতিবিদ, সাধারণ মানুষের কাছে এই কথাটা উচ্চারিত হচ্ছে যে কুশীলবদেরকে বের করে আনার জন্য। এটা তো হত্যাকাণ্ডের বিচার হয়েছে, কিন্তু এটার ভিতরে যেটা বিরাট ষড়যন্ত্র ছিল, লুকিয়েছিল, এটাকে বের করে আনতে হবে। এবং এটা যদি বের করে আনতে না পারি তাহলে বাংলাদেশের অনেক মানে জটিল যে রাজনৈতিক জটিলতা তৈরি হয়েছে, এগুলো পরিষ্কার হবে না। সেই জন্য এই বিষয়গুলো আলোচনায় আসছে যে একটা কমিশন গঠন করার জন্য। আমি মাননীয় আইনমন্ত্রীকে ধন্যবাদ জানাই। তিনি বলেছেন যে কোভিড পরিস্থিতি স্বাভাবিক হলে বাংলাদেশের সব থেকে সর্বজন শ্রদ্ধ বিশিষ্ট জনদেরকে নিয়ে একটি কমিশন গঠন করবে। সেই কমিশনে মাধ্যমে সকলের যে চরিত্রগুলো বেরিয়ে আসবে, সেই সময়ের কার কি ভূমিকা ছিল, কে কোন কিসের সঙ্গে যুক্ত ছিলেন, এগুলো বেরিয়ে আসবে। এই কমিশনটি দরকার এবং এটা বাংলাদেশের জন্য। কারণ বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড তো শুধু একটি ব্যক্তির হত্যাকাণ্ড নয়, বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড তো একটা পারিবারিক হত্যাকাণ্ড নয়। বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড সেটা বাংলাদেশকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল, যেটা আমাদের শ্রদ্ধেয় সাদেকা হালিম যেটা বললেন যে ধর্মনিরপেক্ষতা। বঙ্গবন্ধু একজন সচ্চা মুসলমান ছিলেন, হ্যাঁ, এবং তিনি তার 7ই মার্চের ভাষণে তিনি বলছেন যে রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেবো ইনশাল্লাহ। তিনি আল্লাহর প্রতি আস্থা এবং বিশ্বাস রেখেই তিনি বলছেন। এবং সেদিনের জনসভা তিনি শেষ করেছিলেন, আজকের জনসভা এখানেই শেষ, আসসালামু আলাইকুম, সবাইকে সালাম দিয়ে তিনি এখান থেকে নেমেছেন। কাজেই বঙ্গবন্ধু তার ধর্মের ব্যাপারে, তার কোনো ধরনের, নিজের ধর্মের ব্যাপারে তার কোনো ধরনের মানে যে বিশ্বাস এবং আস্থার অভাব ছিল না। এবং তিনি অন্য ধর্মের প্রতিও তিনি কিরকম ছিলেন, তার রাজনৈতিক জীবন, যে তার অসমাপ্ত আত্মজীবনী পড়লে আমরা দেখতে পাই যে যখন কলকাতায় দাঙ্গা হলো তার ভূমিকা, সবকিছু মিলে তার অন্য ধর্মের প্রতি এবং অসহায় মানুষের প্রতি, এবং যে মানে যারা হচ্ছে যে মন্ত্রী মহোদয়, সেই প্রশ্নটি আপনাকে ফিরিয়ে দিব। বঙ্গবন্ধুর বইগুলো আমরা পড়েছি এবং যেভাবে তিনি নিজে তার ধর্মবিশ্বাস, কিন্তু অন্যের ধর্মবিশ্বাসের প্রতি যে অটুট সম্মান, কিন্তু বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কি অন্য ধর্মের মানুষের সেই চর্চা স্বাধীনতা আছে কিনা, এই প্রশ্ন কিন্তু বারবার উঠছে। কয়েকদিন আগে খুলনায় আপনি দেখেছেন, এর আগে বাগেরহাটে হয়েছে, পাবনাতে হয়েছে, রামুতে আমরা ছুটে গেছি। এই যে মাঝে মধ্যে যারা এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তাদের উপরে আক্রমণগুলো হয়, এটা তো বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশে তো এটা হওয়ার কথা না আসলে।
এই জন্য আজকে কিন্তু অসমাপ্ত স্বপ্ন নিয়ে আমরা আলোচনা করছি। কিংবা যদি বলেন এখনো বাংলাদেশের 100% লোক কিন্তু আমরা সাক্ষরতা অর্জন করতে পারি নাই, এখন আমাদের কয়েক কোটি লোক কিন্তু দরিদ্র আসলে আছে। তো এইগুলো তো বঙ্গবন্ধুর অসমাপ্ত স্বপ্ন, যেগুলো আপনাদের কাঁধে কিন্তু এখন রয়েছে এটাকে সমাপ্ত করবার জন্য। সেই আয়োজন কতটুকু আছে? আমি শেষ করব। জি প্লিজ। বঙ্গবন্ধু যেটা মানে এই যে কথাটা বললাম আমি, তিনি তো স্বাধীনতার আগের ঘটনা, স্বাধীনতার পরে যখন দেখলেন একজন ধর্মকে নিয়ে যে হত্যাকাণ্ড, গণহত্যা সংগঠিত হলো এই বাংলাদেশে পাকিস্তান হানাদার বাহিনীরা, কাদেরকে সেখানে সর্বশেষ যখন তারা বাংলার মানুষের কাছে পারে উঠলেন না, তখন কি ধর্মকে ব্যবহার করলেন, এবং ধর্মকে ব্যবহার করে এই বাংলাদেশকে ক্ষতবিক্ষত দ্বিখণ্ডিত করার জন্য পাখানার চেষ্টা কিন্তু পারেনি। কারণ বাংলাদেশের মানুষকে ইতিমধ্যেই বঙ্গবন্ধু একটা জাতীয়তাবাদের ভিত্তিতে ঐক্যবদ্ধ করে ফেলেছেন, এবং বঙ্গবন্ধু সেই উপলব্ধি থেকেই কিন্তু আপনি দেখেন স্বাধীনতার পরে ইসলামিক ফাউন্ডেশন গঠন করলেন। কেন করলেন? কারণ ইসলাম, আমরা যারা মুসলমান আছি, আমাদের ইসলাম প্রকৃত ইসলাম শিক্ষার দুর্বলতা ছিল। এই দুর্বলতার কারণেই কিন্তু আমাদেরকে ব্যবহার করার চেষ্টা করেছে। তিনি মাদ্রাসা শিক্ষা বোর্ড গঠন করলেন এবং তিনি ওআইসির সদস্য পদ তিনি নিলেন, এবং তিনি যে মধ্যপ্রাচ্যে যারা সেই সময়ে পাকিস্তানের পক্ষ অবলম্বন, তাদের সঙ্গে সম্পর্ক তৈরি করার জন্য তিনি তার কূটনৈতিক প্রচেষ্টা, এখানে আমাদের শ্রদ্ধেয় আবুল হাসান কায়সার চৌধুরী আছেন, তিনি হয়তো বলবেন, তিনি কিন্তু এই জিনিসগুলো করেছেন। 90% মুসলমানের দেশ, তিনি কিন্তু সেই জিনিসটি বলেছেন যে আমাদের দায়িত্ব যে বাকি যে 10% যে মানুষগুলো আছে অন্য ধর্মের, তাদেরকে নিরাপত্তা দেওয়া, তাদের ভালো দিকটা দেখা, এটা আমাদের দায়িত্ব। বঙ্গবন্ধু এই উপলব্ধি থেকেই কিন্তু এই প্রকৃত ইসলাম শিক্ষাটা দেওয়ার জন্য তিনি মনোযোগী হয়েছিলেন। পাশাপাশি যে শিক্ষার কথা আপনি বললেন, বাংলাদেশে একটা যে অশিক্ষা আমাদেরকে গ্রাস করে ফেলেছিল, তিনি সেই সময় বিজ্ঞানী ডক্টর কুদরতি খোদাকে প্রদান করে একটি কমিশন গঠন করেছিলেন, যে শিক্ষা কমিশনের রিপোর্ট পর্যন্ত জমা দেওয়া হয়েছিল, এর মধ্যেই বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে। আপনি দেখেন একটি জিনিস না, কিন্তু এখন তো আবার শিক্ষা কমিশনের রিপোর্ট আপনি জানেন যে হেফাজতকে দেয়া হচ্ছে, তাহলে কি দাঁড়াচ্ছে ব্যাপারটা? শেষ করি, এই যে মৌলবাদী শক্তিকে পাঠ্যপুস্তক তাদের চাপে পাল্টানো হয়েছে এই সময়, আপনাদের সময়ে, এর ব্যাখ্যা কিভাবে হবে? আপনি যে কথাটা বলছেন, আমি শেষ করতে দেন আমাকে। 16ই আগস্টে আমরা দেখলাম সংবিধান পাল্টে ফেলা হলো, ধর্মনিরপেক্ষতা সরিয়ে দেওয়া হলো, বাংলাদেশের ঢাকা শহরের স্লোগান দেওয়া হলো পাকিস্তান জিন্দাবাদ, এবং সেই অপরাধীদেরকে রাজনীতি করার সুযোগ, এখনো সংবিধানের মধ্যে রাষ্ট্রধর্ম ইসলাম কিন্তু রয়ে গেছে। হ্যাঁ, তারপরে যে যারা সামরিক সরকারকে যুক্ত করেছিলেন সেটা এখন রয়ে গেছে। আপনি তো ওভারনাইট এটা করতে পারবেন না রুবায়েত। ওভারনাইট অনেক দিন কিন্তু হয়ে গেছে খালেদ ভাই, বহুদিন হয়ে গেছে। অনেক দিন নয়, আপনি 21 বছরের যে সমাজ, যে অর্থনীতি কাদের হাতে? এখনো যদি বলি 12 বছরের কথা আপনি বলছেন, এখনো 12 বছরের মাথায় অর্থনীতি তাদের হাতেই আছে। বাংলাদেশের সরকারের দায়িত্ব পালন করা মানেই কিন্তু ক্ষমতা নয়। বাংলাদেশের 21 বছরের সমাজের চরিত্র পাল্টে দেওয়া হয়েছে, মুক্তিযুদ্ধের ইতিহাস যে বিকৃত করা হয়েছে, শিক্ষা ব্যবস্থা পাল্টে দেওয়া হয়েছে, এগুলোকে আপনি ধরবেন না? আপনার বাংলাদেশের যে লুটেরা শ্রেণী তৈরি করা হলো, বাংলাদেশের সন্ত্রাসবাদ কায়েম করা হলো, যে গর্ব এবং অহংকারের যে মুক্তিযুদ্ধকে যেটাকে পদদলিত করে যেখানে এই ধরনের সন্ত্রাসবাদ, জঙ্গি মানে অপরাধীদেরকে সমাজে প্রতিষ্ঠিত করা হলো, সংসদে প্রতিনিধিত্ব করার, তাদেরকে রাজনীতি করার সুযোগ, রাজনৈতিক দল তৈরি করার সুযোগ দেওয়া হলো, তাদেরকে সংসদে বিরোধী দলের নেতা বানানো হলো, রাষ্ট্রপতি নির্বাচন করার সুযোগ দেওয়া হলো। এই যে সমাজের মধ্যে একটা যে বিভক্তি তৈরি করে নিয়ে আসা হলো, এই বিভক্তি কি আপনি এই কিছুদিনের মধ্যেই কি এটা আপনি সমাপ্তি করতে? এই যে আমরা অপরাধীর বিচার করেছি, আইনের শাসন প্রতিষ্ঠা করেছি, অর্থনীতি, মানুষ এখন কর্মক্ষেত্র খুঁজে পাচ্ছে, মানুষের মধ্যে এখন রিক্সাওয়ালা বলেন, একজন ক্ষেত মজুর বলেন, একজন শ্রমিক বলেন, তার সন্তানকে স্কুলে পাঠাচ্ছে। এই যে শিক্ষিত একটা সমাজ গড়ে উঠছে, শিক্ষার প্রতি যে আমাদের অনুরাগ তৈরি হয়েছে বাংলার মানুষের ঘরে ঘরে, আমাদের যে এই যে প্রযুক্তি চলে যাচ্ছে, এবং মানুষ যে এখন সারা পৃথিবীকে জানতে পারছে আমরা কোথায় ছিলাম, কোথায় যাওয়ার কথা, আমরা কোথায় আছি, এই বিষয়গুলো মানুষ উপলব্ধি আসতে। কাজে আপনি জঙ্গিবাদ যারা হেফাজত করেছে, হেফাজত তো দাঁড়াতে পারে নাই, আজকে ধর্মকে ব্যবহার করে তো দাঁড়াতে পারছে না। কেন পারছে না? কারণ মানুষের মধ্যে সে বোধোদয় তৈরি হয়েছে। এটা আরো বেশি শক্তিশালী হবে, আরো যত সময় যাবে আরো বেশি ইস্পাত কঠিন হবে, শিক্ষিত সমাজ গড়ে উঠবে, আরো যত আমরা পৃথিবীর সঙ্গে যখন আরো বেশি যুক্ত হব, আমাদের মধ্যে
এই জিনিসগুলো আরো মানবিক গুণাবলীগুলো আরো আসবে। আমি 3 বছর আগে যখন রোহিঙ্গার ঘটনা ঘটে তখন আমি চায়নায় গিয়েছিলাম একটা হাই লেভেল মিটিং এ। অ্যাম্বাসেডর জমির আমাদের টিম লিডার ছিলেন, আমি তার সঙ্গে যাওয়ার সুযোগ পেয়েছিলাম। সেখানে আমি সুখীর একটি বক্তব্য শুনেছি। সেখানে তিনি বলছেন যে আমাদের দেশে প্রায় 50 বছরের উপরে ধরে একটা অটোক্রেটিক একটা শাসন ব্যবস্থা চলেছে। আমরা খুব অল্প সময় হয়েছি গণতন্ত্রকে আমরা চর্চা করছি, আমরা মানবিক একটা জাতি হিসাবে পৃথিবীতে দাঁড়াতে চাই। আজকে এই বাংলাদেশ একটি মানবিক রাষ্ট্র হিসাবে 71 সালে জন্ম নিয়েছিল, সেই মানবিক রাষ্ট্রটিকে 3.5 বছরের মাথায় একটা অমানবিক রাষ্ট্রে পরিণত করা হলো। এটা আপনি এত সহজেই ক্ষত শুকিয়ে যাবে এটা কিন্তু ভাবার কোনো কারণ নাই। অনেক ধন্যবাদ আপনাকে। একজন দর্শক যুক্ত হয়েছে, তার ফোনটি নিয়ে আমরা আলোচনায় ফিরবো। প্রিয় দর্শক, কে বলছেন এবং কোত্থেকে বলছেন পরিচয় দিয়ে প্রশ্নটি রাখুন। কে বলছেন? জি, আমার নাম, শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, শুনতে পাচ্ছি, ক্যারি অন। জি, আমার নাম মোহাম্মদ ইউসুফ, আমি চট্টগ্রাম থেকে বলছি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন আমি একজন কর্মকর্তা। বলুন। আমার একটা প্রশ্ন হচ্ছে, আসলে আমার জন্ম বঙ্গবন্ধু হত্যার পরে, 75-এ বঙ্গবন্ধু হত্যা, আমার জন্ম হচ্ছে 76 সালে। তো সেই থেকে আমরা দেখে আসছি, আমরা একটা প্রজন্ম গড়ে উঠেছি আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধুর বিরুদ্ধে একতরফা অপপ্রচার আমরা শুনতে পেয়েছি বা শুনে বড় হয়েছি। এখন ব্যক্তিগতভাবে আমি বা আমরা কয়েকজন হয়তো পারিবারিক পরিবেশে পরিবেশের কারণে বঙ্গবন্ধু সম্পর্কে জানতে পেরেছি। এখন এই যে প্রজন্ম আমরা গড়ে উঠেছি, এখন আমি এখনো দেখি, এখনো শুনতে পাই, আমার সে সমসাময়িক প্রজন্ম এখনো বঙ্গবন্ধুকে নিয়ে অনেক ভ্রান্ত ধারণার জায়গায় আছে। আজকের যে বাস্তবতা, আজকে আওয়ামী লীগ ক্ষমতায়, আজকে জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায়, আজকের যে বাস্তবতা, সে বাস্তবতায় এই যে ভ্রান্ত ধারণায় গড়ে ওঠা প্রজন্মের বিরুদ্ধে বা প্রজন্মের ভুলটা ভাঙানোর জন্য দলগতভাবে আওয়ামী লীগ অথবা রাষ্ট্র এখন জাতির পিতা হিসেবে স্বীকৃত, রাষ্ট্র কতটুকু কার্যকর ভূমিকা রাখছে, আমার সেই প্রশ্নটা হচ্ছে খালিদ মাহমুদ চৌধুরী, মাননীয় মন্ত্রী, ওনার প্রতি, যে আমরা দলগতভাবে। জি, অনেক ধন্যবাদ। অনেক প্রশ্নটা অনেক লম্বা হয়েছে, আমরা টের পেয়েছি, মাননীয় মন্ত্রী অনেকখানি বলেছেন। আমি যাবো মিস্টার আবুল হাসান চৌধুরী, আপনি যদি একটু বলেন, যেটা আমরা বলেছিলাম যে বঙ্গবন্ধুর অসমাপ্ত যে স্বপ্নগুলো রয়েছে, যেমন হচ্ছে একটা দুর্নীতিমুক্ত, সেটিকে আমরা পেরেছি। এখনো তো দুর্নীতির বড় বড় খবর আমরা পাই। এই করোনাকালীন স্বাস্থ্য খাতে দুর্নীতি আমাদেরকে দেখিয়ে দিয়েছে। এখনো আমরা 50 বছরে 100% সাক্ষরতার হার অর্জন করতে পারি নাই। এখনো কোটি মানুষ দারিদ্র্য সীমার নিচে বাস করছে। তো আমাদের জার্নিটা কত কঠিন হয়ে যাচ্ছে আসলে, আপনি যদি একটু বলেন। সেই আপনি বলছেন বঙ্গবন্ধু একটা আদর্শ, সে আদর্শ আছি নাকি একটু চ্যুত হচ্ছে আমরা? আসলে এই প্রশ্ন কিন্তু নতুন প্রজন্ম করছে আসলে এই সময়। প্রশ্ন করাটা যথার্থ, এবং এই একটু আগেই যিনি প্রশ্ন করলেন বা মন্তব্য দিলেন তার অনেক কথার সাথে আমি একমত। কিন্তু একটা কথা আমার বয়সের লোকের তো অবশ্যই স্মরণ করতে হবে, এবং এটা নিশ্চিত সত্য যে একেবারে একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ, যে দেশে আমরা একটা বিশাল রক্তক্ষয়ী যুদ্ধের মধ্যে দিয়ে আমরা স্বাধীন, এবং সেই সময়কার সবচেয়ে শক্তিধর রাষ্ট্র, তারা উঠে পড়ে লেগেছিল কিভাবে ওই রাষ্ট্র এবং ওই রাষ্ট্রনায়ক যথা বঙ্গবন্ধুর বিরোধিতা তারা করবে। সেই রকম একটা বিপর্যয়ের ভিতরে দাঁড়িয়ে অধ্যাপিকা সাদেকা হালিম কথা তুলেছেন। প্রফেসর নুরুল ইসলামই লিখেছেন যে যখন সূচকগুলো উপরের দিকে উঠছিল, সেই সময় পৃথিবীর একটা জঘন্যতম হত্যাকাণ্ড হয়, নৃশংসতম হত্যাকাণ্ড হয়, সেইখানে আমরা আটকে যাই। হঠাৎ করে তো হয় না, কারোর হাতে তো কোনো ম্যাজিক ওয়ান্ড নাই, আমরা ভুলে যাই। আমি তখন আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের মাঠ কর্মী হই নাই, কিন্তু সেমিনারে আমরা বঙ্গবন্ধু বলতাম। কয়জন লোক বঙ্গবন্ধু বলত, পত্র পত্রিকার কয়টা পত্রিকায়। সেই রকম একটা পরিবেশ, ইনডেমনিটি অর্ডিন্যান্স, সংসদের ভিতরে আমাদের যুদ্ধ করতে হয়েছে, বাইরে করতে হয়েছে। আমরা তো বলি নাই বঙ্গবন্ধুর হত্যাকারীদের ফাঁসি দাও। একজন সামান্য বিরোধী দলের সদস্য হিসাবে আমার সুযোগ হয়েছিল এই ব্যাপার আলোচনা। আমি বলেছিলাম আমি যতদূর জানি ওযু না করলে নামাজ পড়া যায় না। আমরা আজকে সংবিধান পরিবর্তন করব, অথচ ইনডেমনিটি অর্ডিন্যান্স বহাল রেখে। তো আমরা যখন হঠাৎ করে একটা কথা বলি, অবশ্যই আমরা প্রত্যাশা করব, কিন্তু বুঝতে হবে যে 75-এর 15ই আগস্ট যে যাত্রা হঠাৎ করে থেমে গিয়েছিল, সেটাকে আবার সেই যাত্রাকে শুরু করতে অনেক দিন সময় লেগেছে, 21 বছর। আবার যখন মাননীয় প্রধানমন্ত্রী মাত্র কয়েকটা বছরের ভিতরে, দেখুন 25 বছরের আমরা রজত জয়ন্তী উদযাপন আওয়ামী লীগ সরকারের অধীনে, আজকে 50 বছর পূর্তি উৎসব আওয়ামী লীগের সময়, সেটা বড় কথা না। জাস্ট লুক এট দি নাম্বার অফ হেডস অফ গভর্নমেন্ট এন্ড স্টেট যারা বাংলাদেশে এসেছে।
এই 5 বছরের ভিতরে দীর্ঘদিন ধরে খালি বক্তৃতা, জাতিসংঘ 30 বছরের আমরা 30 বছরের এই যে গঙ্গা পানি চুক্তি করতে পেরেছি। আর আমি জানি আপনি আমার সময় আর এই যে আজকে আমার কাছে বিরতি সময় হয়ে যাচ্ছে আমাদের। জি, আমি মাননীয় মন্ত্রীকে বলবো আপনারা ক্যাবিনেটে ডিনাউন্স করেন জাতিসংঘকে। পৃথিবীর কোথাও এরকম উদাহরণ নাই। মাননীয় প্রধানমন্ত্রী যে ওয়ার্ম হার্টেড, উনি যেভাবে রোহিঙ্গাদেরকে আশ্রয় দিয়েছেন কেউ পৃথিবীতে এটা করে নাই। অথচ যেভাবে আমাদের ঘনিষ্ঠ দুই বন্ধু দেশ ভারত এবং চীন, তাদের কাছ থেকে প্রত্যাশিত ভাবে আমরা সাহায্য পাই নাই, এমনকি জাতিসংঘ ইজ অলসো ফেইলিয়ার। অনেক ধন্যবাদ মিস্টার চৌধুরী। আমি বিরতির আগে 1 মিনিট অধ্যাপক সাদেক আলেমকে দিব, তারপর আমরা বিরতিতে যাব। অধ্যাপক সাদেক আলেম যদি বলেন এই পর্যায়ে। জি, আপনার প্রশ্নটি দেন। জি, না বললাম যে অসমাপ্ত স্বপ্ন যেটা আছে বঙ্গবন্ধুর বই আমরা পড়েছি, সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য আর কি করতে হবে আসলে আমাদের? অবশ্যই আমার মনে হয় অবকাঠামোগত দিক থেকে আমরা অনেক দূর এগিয়ে গেছি। উন্নয়নের দিক থেকেও আমরা বলবো যে হ্যাঁ, অবশ্যই করোনাকালীন সময়ে আমরা কিছুটা ব্যাহত হয়েছে, আমাদের দরিদ্র মানুষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে বা আমাদের শিক্ষা ব্যবস্থাও বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। স্বাস্থ্য খাতে আমরা দুর্নীতি যে ছিল সেটা বড় আকারে উন্মোচিত হয়েছে এবং সব স্বপ্নের ভার যেন আমরা তার সুযোগ্য কন্যার ঘাড়ে দিয়ে দিয়েছি। আমার কাছে বিনয়ের সাথে আমি বলতে চাই যে খালিদ ভাই যেভাবে বললেন যে মাননীয় প্রধানমন্ত্রী করছেন, কিন্তু ওনার সহকর্মী যারা আছেন, ওনার টিমে যারা আছেন, তাদেরও কিন্তু অনেক দায় দায়িত্ব আছে, তারাও করছেন। কিন্তু সবসময় মনে হয় যে কোনো সমস্যা যখন আসে তখনই আমরা মাননীয় প্রধানমন্ত্রীর দিকে তাকিয়ে থাকি, তার উপরে আমরা অনেক বেশি ভারটা দিয়ে দিচ্ছি। এবং আরেকটা বড় জায়গা আমি বলবো যে মানুষ কাঠামো যেটা, এটা তো পরিবর্তন করা খুব কঠিন। যেটা খালিদ ভাই বলেছেন যে হ্যাঁ সময় দিতে হবে, আমরা মনে হয় সময় দিয়েছি, সময় আর কত দিলে আমরা সাংবিধানিক যে পরিবর্তনগুলি স্বৈরশাসকরা করেছে, স্বৈরশাসক বলতে আমি বলবো সামরিক সরকার যারা ছিল তারা করেছেন, আমি নিজেও সেটা প্রত্যক্ষ করেছি। আমি স্কুলে ছিলাম, কলেজে ছিলাম, বিশ্ববিদ্যালয়ে ঢুকেছি সব স্বৈরশাসকের মধ্যে দিয়েই। এবং আমি গণতন্ত্র কিভাবে পুনরুদ্ধার আমাদের বিরতিতে যেতে হবে এবং মানুষের মধ্যে যে ধর্মান্ধতা প্রবল হচ্ছে সেইটা কত আমরা নোটিসে নিয়ে আসছি। আমরা বিরতির পরে কিন্তু আফগানিস্তানের বিষয়ে কথা বলবো। মাননীয় প্রতিমন্ত্রী আমাদের সঙ্গে বিরতির পরে চলে যাবেন। আপনাকে অনেক ধন্যবাদ মন্ত্রী মহোদয়, এই শত ব্যস্ততার মধ্যে আজকের এই দিনে যুক্ত হওয়ার জন্য এবং কথা বলবার জন্য। প্রিয় দর্শক, সময় হলো বিরতি নেওয়ার। আপনারা দেখছেন আওয়াজ ডেমোক্রেসি। এতক্ষণ আমরা আলোচনা করেছি 15 আগস্ট বঙ্গবন্ধুর অসমাপ্ত স্বপ্ন নিয়ে। বিরতির পর আমরা আলোচনা করব আফগানিস্তানে তালেবানের পুনরুত্থান নিয়ে। পুরো বিশ্বব্যাপী আজকে এটা বিশ্ব হেডলাইন হয়েছে। আমাদের সঙ্গেই থাকুন, একটু পরেই আমরা ফিরে আসছি আফগানিস্তানে তালেবানের উত্থান নিয়ে। আলোচনা এই পর্যায়ে যুক্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর নিলয় রঞ্জন বিশ্বাস। আগের দুজন আলোচক আমাদের সঙ্গে ইতিমধ্যে আছেন। ডক্টর নিলয়, আপনি যদি বলেন যে এত অল্প সময়ে এত দ্রুত, ভাবনার অতীত সময়ে এই কাবুলের পতন ঘটে গেল এবং বলা হচ্ছে যে আফগানিস্তানে তালেবানরা ক্ষমতায় চলে এসছে প্রায়, কেন এত দ্রুত এটা সম্ভব হলো তালেবানদের পক্ষে? ধন্যবাদ আপনাকে প্রস্তুতি করার জন্য। আসলে অনেকটা বিষয়ের, এবং যারা আন্তর্জাতিক মিডিয়া ফলো করছেন খুব রিসেন্ট সময়তে, তাদের কাছে মনেই হবে যে খুব অল্প সময়ে আসলে তালেবান এই গোষ্ঠী রাষ্ট্র ক্ষমতা দখল করতে যাচ্ছে। এবং আমরা একেবারে রিসেন্ট সময়ে যে খবরটা জানি তাতে করে দেখতে পাচ্ছি যে আফগানিস্তানের রাষ্ট্রপতি, বা আমি জানি না ভূতপূর্ব রাষ্ট্রপতি বলা ঠিক হবে কিনা, আশরাফ গানি বলা হতে তিনি কাবুল ছেড়ে চলে গেছেন। কিন্তু আপনি যদি একটু গত 3 বছরের, পার্টিকুলারলি 2018 সালে যখন দোহা সম্মেলনে এই 3টি দেশ বলা হয় পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবের মধ্যস্থতায় এবং পশ্চিমা শক্তিগুলোর মধ্যস্থতায় যখন তালেবানকে সাথে নিয়ে এক ধরনের কথোপকথন শুরু হয় যে তালেবানকে কি করে অন্তর্ভুক্ত করা যায় এই প্রক্রিয়ায়, অর্থাৎ আফগানিস্তানের রাষ্ট্র পরিচালনায়, তখন থেকেই কিন্তু তালেবানের মধ্যে পার্টিকুলারলি এই আফগানিস্তানের রাষ্ট্র ক্ষমতায় পুনরায় আসার যে প্রক্রিয়া বা যেই সেটা মানে উপরের দিক থেকে রাজনৈতিকভাবে বা সামরিকভাবে আমরা যদি মনে করি ইমপ্লিসিটলি, এই দুই ভাবেই কিন্তু শুরু হয়ে যায়। সুতরাং যেটা আজকে মনে হচ্ছে যে 2 সপ্তাহ বা 10 দিনের একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় কাবুল দখল হচ্ছে, সেটার অফিসিয়াল প্রক্রিয়া 3 বছর ধরে শুরু হয়েছিল 2018 সাল থেকে। আর যদি আমি আরো পিছনে যাই, যে 2001-এর পরে যে সামরিক পরাজয় আমেরিকা নিয়ন্ত্রিত অন্যান্য বাহিনীর সাথে তালেবানের হয়েছিল, তার পরের থেকেও কিন্তু বিভিন্ন জায়গায়, আফগানিস্তানের বিভিন্ন জায়গায় ছোট করে হোক বা মাঝারি উপায়ে হোক, কিন্তু তালেবানদের সাথে সংঘর্ষ নিয়মিতভাবেই
এই ফোর্সগুলো চলছিল এবং আফগান জাতীয় ফোর্সটা যখন তৈরি হয় তারপরে সেটা আমরা দেখেছি। আমরা দেখলাম সোভিয়েত ইউনিয়ন চলে যাওয়ার পরে কিন্তু সেই সরকার 2 বছর টিকে ছিল, এরা 10 দিন টিকতে পারলো না আমেরিকা ঘোষণা দেওয়ার পরে। আপনি জানেন 2.67 ট্রিলিয়ন টাকা 20 বছরে খরচ করা হয়েছে এই আফগান মিলিটারিকে গঠন করবার জন্য। তো এদের সক্ষমতা তো আমরা দেখলাম আসলে। ভিয়েতনামে যেরকম পালিয়ে গেছে, মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু আজকেও পালিয়ে গেল সমস্ত লোককে রেখেই ভাবে। অবশ্যই অবশ্যই, মানে এটা সবচেয়ে দুঃখজনক হচ্ছে যে আন্তর্জাতিক শান্তি রক্ষা বা শান্তি প্রতিস্থাপন করার যে কর্মসূচি, ইংরেজিতে আমরা বলি ইন্টারন্যাশনাল পিস বিল্ডিং অ্যাক্টিভিটিস, যেটা আমরা বহু বছর ধরে স্নায়ুযুদ্ধ এবং তারপরেও দেখে এসেছি আন্তর্জাতিক সহায়তায় বিভিন্ন দেশে হয়েছে, এশিয়া, আফ্রিকা, ল্যাটিন আমেরিকার। এই প্রক্রিয়ার যে বিভিন্ন দুর্বলতা সেটাকে আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল এই ঘটনাটি, যে 20 বছর ধরে আপনি যেটা বললেন যে বিশাল পরিমাণের ফিনান্সিয়াল রিসোর্সেস, টেকনোলজিক্যাল রিসোর্সেস, ম্যারিট, এক্সপার্টাইজ, এত কিছু খরচ করার পরে তারপরে যদি একটি রাজনৈতিক সমাধান আমরা না বের করতে পারি বা এক ধরনের আলোচনার মধ্য দিয়ে এই তালেবান গোষ্ঠীকে ক্ষমতায় না এসে তাদেরকে আবার সামরিক প্রক্রিয়ায় আসতে হয়, তাহলে 21 বছরের সকল শ্রম, আমি শুধু একটি দেশ বা একটি গোষ্ঠীর প্রতি বলছি না, কারণ এখন আমরা সকলেই হয়তো বা একটু আমেরিকার বিরুদ্ধে কথা বলছি এবং আমেরিকার প্রক্রিয়ার সমালোচনা করছি, কিন্তু বুঝতে হবে এখানে জার্মানরা ছিল, এখানে ব্রিটিশরা ছিল, এখানে জাতিসংঘ ছিল, এখানে আরো অনেক আন্তর্জাতিক সম্প্রদায় ছিল এবং তুরস্কও ছিল এখানে। সুতরাং এই সবকিছুর একটি সম্মিলিত প্রক্রিয়ায় আমি বলবো যে এক ধরনের সমস্যা তৈরি হয়েছে, সেটাকে এখন আপনি আফগানিস্তানের যে আভ্যন্তরীণ সুশাসনের অভাব বলেন, আপনি দুর্নীতি বলেন, এই সরকারগুলো এই ধরনের নিউ লিবারেল আন্তর্জাতিক যে ক্ষমতার ছায়ায় তৈরি হয়েছে, তারা কি মানুষের কতটুকু আস্থা নিয়ে তারা সরকার গঠন করতে পেরেছে? অনেক ধন্যবাদ ডক্টর নীলয়ের সঙ্গেই থাকুন, আমি আপনার কাছে আসবো। ডক্টর সাদেক হালিম যদি বলেন, আমি দেখলাম আজকে খবর দিয়েছে যে আফগানিস্তানে আজকে সকালবেলা পতনের আগে কাবুল ইউনিভার্সিটির শিক্ষকরা তাদের ফিমেল স্টুডেন্টদেরকে বিদায় দিচ্ছে যে তোমাদের সঙ্গে আর আমার দেখা হবে না, কারণ তালেবান চাইছে না মেয়েরা ইউনিভার্সিটিতে পড়ে, তারা শুধু এই ধর্মীয় শিক্ষার মধ্যে আটকে রাখতে চাচ্ছে। ফ্রান্স টিভির একটা দেখলাম 2 মাস আগে তালেবান ল্যান্ডে মানুষ কেমন আছে, এখনো মেয়েদেরকে দৌড়া মারছে, সেই ছবি দেখিয়েছে। তো আপনি একজন নারী অধিকার কর্মী হিসেবে কিভাবে দেখছেন এই তালেবান কি 20 বছর আগের সেই রেজিমটাকে ফেরত আনবেন কিনা, যার প্রধান ভিকটিম আসলে নারীরা? অবশ্যই আমি খুবই ব্যথিত এবং আমি খুবই উদ্বেগ প্রকাশ করছি, এবং আমি ডক্টর নীলয়ের মন্তব্য আরেকটি চ্যানেলে দেখার আমার সুযোগ হয়েছে। তিনি যথার্থই বলেছেন যে যখন এই নেগোসিয়েশনটা হচ্ছিল, এই দোহার যে এগ্রিমেন্টের বিষয়টি বলা হচ্ছে, তখন কিন্তু আফগান নারীরাও সেই আলোচনায় অংশগ্রহণ করেছে এবং তাদেরকে বলা হয়েছিল যে তালেবানরা যদিও কোনোভাবে তারা সরকারের সাথে সম্পৃক্ত হয়, তাহলে তারা একটা ইনক্লুসিভ ডেভেলপমেন্টের কথা চিন্তা করবে, অর্থাৎ নারীদেরকে নিয়ে। কিন্তু বাস্তবে একেবারে ভিন্ন। আপনি দেখছেন যে দেয়ালে যে সকল নারীদের ছবি ছিল ওগুলো মোছা হয়েছে, পার্লার বন্ধ করা হয়েছে, 2000 নারী শিক্ষার্থীদেরকে খোদাহাফেজ দিয়ে দিয়েছে কাবুল বিশ্ববিদ্যালয় থেকে। এবং এখানে একটু উল্লেখ করতে হয় যে বেশ ইতিবাচক পরিবর্তন কিন্তু আফগান নারীদের মধ্যে এসেছিল। তারা অনেকগুলো জায়গায় তারা মৌলিক পরিবর্তন করতে পেরেছিল, যেমন সন্তান জন্ম হওয়ার পরে মায়ের নাম তারা অন্তর্ভুক্ত করতে পেরেছিল। প্রায় 22% নারী কিন্তু পার্লামেন্টে ছিল এবং আপনার প্রায় 6% নারী 25 বছরের উপরে যাদের বয়স, তারা কিন্তু সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট পরীক্ষা পাশ করেছে। কিন্তু এই তালেবানরা বাস্তবে বলছে যে তারা কেউ স্কুলে যেতে পারবে না, তারা বন্দি অবস্থায় থাকবে, তারা যদি বাইরে যেতে চায় তাহলে পুরুষ কোনো ব্যক্তির সাথে তাদের বাইরে যেতে হবে। তাহলে আমাদেরকে বলতে হবে যে যে তালেবান নারীরা যারা প্রতিষ্ঠিত, যারা অ্যাক্টিভিস্ট, যারা হিউম্যান রাইট অ্যাক্টিভিস্ট বা যারা আমার মতো শিক্ষক, তারা কিন্তু সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে আছে। এবং তারা অনেকেই বলছেন, এমনকি শিক্ষামন্ত্রী আমাদের দেশের মতোই কিন্তু উনিও একজন নারী, তিনি বলেছেন যে আমি অন্যদের মতো, অন্য নারীদের মতো খুবই ভয় এবং আতঙ্কের মধ্যে আছি। এবং তারা কিন্তু এখন রেফিউজি স্ট্যাটাসটা তারা সিক করছে বাইরে চলে যাওয়ার জন্য। বিশেষ করে যারা প্রান্তিক, আপনি জানেন যে যারা কুর্দি যারা আছেন, যারা ক্যানাডিয়ান এম্বাসিতে কাজ করেন, প্রায় 100 কুর্দ, তাদেরকে কোথায় নেওয়া হবে সেটারও কিন্তু কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তবে আলবেনিয়া, কানাডা, কসোভো, নর্থ মেসিডোনিয়া তারা কিন্তু বলেছে যে তারা তাদের সিভিল রাইটস অ্যাক্টিভিস্ট বা শিশু, নারী এবং যারা মাইনরিটি, এথনিক মাইনরিটি, তাদেরকে তারা রেফিউজি স্ট্যাটাস দিতে পারে। হয়তো ডক্টর নীলয়ের সম্পর্কে আরো বেশি ভালো বলতে পারবেন, কিন্তু আমি নিজে বলবো যে আমার নিজস্ব ব্যক্তিগত জীবনে কিছু বন্ধু আছে, তারা কিন্তু কেউই এখন আর ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে না বা কোনো কথাও বলছে না, এবং তারা সবাই নারী, তারা কেউ শিক্ষক, কেউ অ্যাক্টিভিস্ট, কেউ এনজিও ডেভেলপমেন্ট প্র্যাকটিশনার,
আমি শুধু তাদের জন্য প্রার্থনা করা ছাড়া আমার কিছু করার অনেক নেই। ধন্যবাদ। আমি যাব একটু মিস্টার আবুল হাসান চৌধুরী যদি বলেন একটু আমাদেরকে, একজন আরব ফিলোসফার বলেছেন যে ঘোড়া থেকে এসে রাজ্য জয় করা যায়, কিন্তু শাসন করতে হয় ঘোড়া থেকে নেমে, এবং সেটা হচ্ছে সবচাইতে কঠিন সময়। তালেবান হয়তো জয় পেয়ে গেছে, কিন্তু কতটা তারা আসলে সার্ভিস ডেলিভারি দিতে পারবে, গভর্নেন্স দিতে পারবে, রাষ্ট্র কতটা চালাতে পারবে? আবুল হাসান চৌধুরী। তাদের তো সার্ভিস ডেলিভারি দিবার জন্য তারা আসে নাই, তাদের একটা বিশ্বাস, তারা সেটা প্রতিষ্ঠা করার জন্য এসেছে, তাদের ইন্টারপ্রিটেশন সেইটা তারা প্রতিষ্ঠিত করতেছে। কিন্তু আমাদের এখানে আমার জন্য একটা বিস্ময়কর ব্যাপার জি, যে একটা দেশ, সেই দেশে অন্ততপক্ষে 50টা আপনার খুবই আপনার নাম করা বিশ্ববিদ্যালয় আছে, সেই দেখে অনেক পণ্ডিত ফিলোসফার আছে, অথচ এই দেশের এখনো শিক্ষা হলো না। ভিয়েতনামে 72-এ তারা মার খেলো, তার 3 বছর পর পুরা ভিয়েতনাম হারালো। এরা আসলো 2001 সালে, এসে প্রেসিডেন্ট বুশ ডিক্লেয়ার করলেন যে অল ফিনিশড। তারা তালেবান আফগান সরকারের সাহায্য করলেন। অনস্বীকার্যভাবে আফগান সরকার অনেক লুটপাট করেছে, কিন্তু এই লুটপাটের সিংহ অংশ কিন্তু এই মার্কিন যুক্তরাষ্ট্রের কনসালটেন্টরাই সেই টাকা আবার নিয়ে গেছে। তো আপনি যদি কাঠগড়ায় চুরির জন্য দাঁড় করাতে চান, যেরকম শশী থারুর ব্রিটিশ ইম্পিরিয়ালিজমকে দাঁড় করিয়েছে, এই আফগান সরকারের সাথে সেই মার্কিন যুক্তরাষ্ট্রের বলা হচ্ছে বিশেষ করে মিলিটারি যে কন্ট্রাক্টর গুলো আছে, ঠিকাদারি কোম্পানি, তারাই সিংহভাগ টাকা কিন্তু তারাই নিয়ে গেছে। বেস্ট ইন্টেলিজেন্স। অথচ প্রেসিডেন্ট বাইডেন আজকে বলছেন যে না না, এমন কিছু না, আফগান ফোর্সেস আর ভেরি স্ট্রং, দে হ্যাভ দিস নাম্বার অফ হেলিকপ্টার। হোয়াই ইজ হি ডুইং ইট? এইটা তো শুরু করেছিল ট্রাম্প। এই যে ডিসএনগেজমেন্ট, আমরা আফগানিস্তান থেকে চলে আসব, এইটা ট্রাম্প 2 দিন পরেই একেবারে ভোল পাল্টাবে, পাল্টিয়ে বললো যে আমি তো এটা কোনোদিন বলি নাই। ইউ নো হোয়াট এ কমিক্যাল ক্যারেক্টার দ্যাট ফেলো ইজ। আর কি বলবো, and a large number of people, it is exactly they are creating a situation যেটা একটা আনসার্টেনটির দিকে যায়। আমি আপনি যে কথাগুলো বলছেন, এরা তো ওই রিজনিং এর মধ্যে আসবে না, ওই ফরম্যাটের মধ্যে they don't operate. But who has created this situation? Americans time and again have created this situation. তারা ভিয়েতনামে গেছে, তারা আপনার এই বাংলাদেশের ব্যাপারে সেই অ্যাডমিনিস্ট্রেশনের ভূমিকা কি ছিল? তো তারা এত বছর ধরে এত $1 ট্রিলিয়ন খরচ করে কি করলো যে আজকে আফগান সরকার এরকম এইটার সুযোগ দিচ্ছে? যেভাবে আমাকে বলতেই হবে, জাসদ একটা ক্ষেত্র তৈরি করতে পেরেছিল যেখানে ওই সমস্ত লোক যাদের ইভিল থিংকিং, যাদের এই নৃশংসতার দিকে এগিয়ে যাবার, তারাও এর সাথে একটা সহযোগী ওইভাবে গেছে। সেইভাবে এই যে আজকে, কিন্তু একটা কথা আমি যেটা বলবো, প্যাট্রিক ককবার্ন খুব সুন্দরভাবে লিখেছেন যে ইরানের রেভলিউশনও এরকম হয়েছে, কিন্তু যে রেভলিউশন খালি শুধুমাত্র এইসব দিকে যায়, তারা খুব বেশি দিন থাকবে না। আমাদের দেখতে হবে হোয়াট ইজ দি ইকুয়েশন অফ দিস আফগানিস্তান আন্ডার তালেবান এন্ড চায়না, বিকজ এখন কিন্তু হুট করে চায়না একটা লিড রোলে চলে গেছে। যদি তালেবানরা খুব কট্টরভাবে তাদের মোরাল লাইনই ধরে, তাহলে তো চায়নার সাথে একটা পরিস্থিতি আর এর জটিলতার দিকে যাবে। সেই জন্য এখানে একটা নিউ সিচুয়েশন ইজ এমার্জিং, এটাকে বলা হয় দিস ইজ দি এশিয়ান সেন্টার। সেই আলোচনা আমরা যাব। আপনি জানেন যে তালেবানের একটা প্রতিনিধি কিন্তু চায়নাতে গেছে এবং উইঘুর মুসলিম নিয়ে তাদের সঙ্গে এক ধরনের নেগোসিয়েশন হয়েছে। ডক্টর নিলয়, আপনি যদি বলেন, যেরকমটি চৌধুরী বললেন, জনাব চৌধুরী, আমি একটু দ্বিমত করি। 20 বছর আগের তালেবান আর বর্তমান তালেবান কিন্তু আজকে বিশ্লেষণ আমি দেখলাম তারা মোর অর্গানাইজড, তাদের লিডারশিপ, তাদের কোয়ালিটি, এবং তারা কিন্তু ইরানের সঙ্গে কথা বলছে, আগে শুধু সৌদির সঙ্গে কথা বলতো আর কেবল পাকিস্তান, তারা কিন্তু টার্কির সঙ্গে কথা বলছে, রাশিয়ার সঙ্গে, চীনের সঙ্গে, সবার সঙ্গে কথা বলছে। সো এই যে শক্তি তারা অর্জন করেছে, এর মধ্য দিয়ে তারা কি টিকে থাকার জায়গা তৈরি হবে কিনা, আসলে আউটলুক চেঞ্জ হবে? তারা দাবি করছে মেয়েদেরকে আমরা পড়তে দিব, আমরা সেই অর্থে তাদের বেত্রাঘাত করবো না, এই কমিটমেন্টগুলো তারা করছে, কতটা রাখবে সেটা দেখবার বিষয়। আপনার কি মনে হয় 20 বছরের এই পরিবর্তিত তালেবান? আমি কিছুটা একমত আপনার সাথে, মানে অনেকখানি একমত। কারণ 2018 সাল থেকে যখন এই আলোচনাগুলো চলছিল, তখন থেকে যখন আমরা তালেবানদেরকে একটু দেখার চেষ্টা করেছি বা পড়ার চেষ্টা করেছি আন্তর্জাতিক মিডিয়াতে, এই বিশ্লেষণগুলোতে দেখলাম যে তারা অনেকখানি পূর্বের যে সামরিকায়নের জায়গা থেকে কিছুটা রাজনীতি করে গণতান্ত্রিক প্রক্রিয়ায় বা আফগানিস্তানে যে ধরনের প্রতিষ্ঠান তৈরি হয়েছে বিগত 20 বছর, অনেকটা গণতান্ত্রিক সেই ধরনের প্রক্রিয়া অংশগ্রহণ করেই তারা রাষ্ট্র ক্ষমতায় এক ধরনের অংশীদারিত্বের ভিত্তিতে আসতে চাইছিলেন। এবং আপনি সঠিকভাবেই বললেন যে তারা তাদের আন্তর্জাতিক
যে সম্পর্কের জায়গাটা, সেই জায়গাটাও কিন্তু অনেকখানি তারা সংস্কার করেছেন। যেমন একসময় চিন্তা করা হতো তালেবানদের সর্বপ্রধান মিত্র হচ্ছে গিয়ে সাধারণত পাকিস্তান, এখনো হয়তো সেটাই চিন্তা করা হয়, কিন্তু একই সাথে তারা গত 3 বছরে আপনি যেটা যথার্থই বলেছেন যে ইরানের সাথে এবং অন্যান্য যে পার্শ্ববর্তী দেশগুলো আছে তাদের সাথেও কিন্তু তারা সম্পর্ক উন্নয়ন করেছে। গুরুত্বপূর্ণভাবে তারা চীনের সাথে এবং রাশিয়ার সাথেও সম্পর্ক উন্নয়ন করেছে, কারণ তারা মনে করেছে যে স্থায়ীভাবে রাজনৈতিকভাবে ক্ষমতায় থাকার জন্য এই সম্পর্কগুলো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু একটা বিষয় আমার একটু সন্দেহ থেকে যায়, যেটা আমার কাছে কিছুটা রিটরিক মনে হয়েছে, সেটা হচ্ছে যে নারীদের সাথে তাদের সম্পর্ক। আমার শ্রদ্ধেয় শিক্ষক সাদেকা ম্যাডাম এখানে আছেন এবং ম্যাডাম যথার্থই এই বিষয়গুলো বলেছেন, এবং এটা এখনই হাইপোথেটিক্যালি আমরা বলতে পারছি না, কিন্তু যে ভয়টা সবসময় থেকে যায় যে আভ্যন্তরীণ আর্থ সামাজিক নীতিতে, পার্টিকুলারলি সামাজিক নীতিতে তালেবানের ভূমিকার কোনো পরিবর্তন হয়েছে কিনা তার কোনো লিখিত বা অফিসিয়াল কোনো কিন্তু স্টেটমেন্ট আমরা তালেবান কোনো লিডার বা তাদের কোনো পত্র, তাদের কোনো অফিসিয়াল স্টেটমেন্ট আমরা পাইনি যে তাদের নারী নীতিমালা কি হবে বা নারী শিক্ষা নীতিমালা কি হবে, বা তারা কি অন্যান্য যারা মাইনরিটি রয়েছে, বা আপনারা জানেন যে আফগানিস্তানের প্রচুর জাতিগোষ্ঠীর মানুষ রয়েছে যারা হয়তো বা ওই একই ধর্মীয় বিশ্বাসে বিশ্বাস করে না, তাদের অধিকার কি হবে, এই অভ্যন্তরীণ বিষয়ে কিন্তু তালেবানদের কোনো অফিসিয়াল স্টেটমেন্ট অ্যাটলিস্ট আমরা আন্তর্জাতিক মিডিয়ায় এখনো পর্যন্ত দেখিনি। ভবিষ্যতে কি হবে সেটা হয়তো বা দেখা যাবে। অনেক ধন্যবাদ। একজন দর্শক যুক্ত হয়েছেন, তার ফোনটি নিয়ে আমি আলোচনায় গড়াবো শেষ পর্যায়ে। প্রিয় দর্শক, কে বলছেন এবং কোত্থেকে বলছেন? জি, আসসালামু আলাইকুম। আমি যশোর থেকে বলছিলাম, অ্যাডভোকেট রুহিন বালুচ। খুব সংক্ষেপে যদি বলেন আপনার প্রশ্নটি। আমার একটু অপিনিয়ন হলো যে অ্যাজ পার ইন্টারন্যাশনাল ল, আন্তর্জাতিক আইন অনুযায়ী কোন দেশ কিভাবে চলবে সেই দেশের এটা একান্ত নিজস্ব ব্যাপার, যেটাকে ইন্টারন্যাশনাল ল এর ভাষায় বলা হয় ইন্ডিভিজুয়ালিজম। যেমন বাংলাদেশের ডেমোক্রেসি আছে, সৌদি আরবে আছে ডাইনাস্টিক, আবার চীনে আছে কমিউনিজম। তো এক একটা দেশের শাসন পদ্ধতি এক এক রকম, এটাকে অ্যাজ পার ইন্টারন্যাশনাল ল দিস ইজ কল্ড ইন্ডিভিজুয়ালিজম। এখন আফগানিস্তান কিভাবে চলবে সেটা হয়তো আফগানিস্তানের নিজস্ব যে নীতিমালা বা নিজস্ব যে আইন, তাদের যে স্টেট ল, সেইভাবে স্টেট ল দেখছেন, তাদের পজিটিভ ল অনুযায়ী আফগানরাই সেইভাবে তো চলছে না দেখেই তো এই অবস্থা হয়েছে। আসলে এখন তালেবান কি নির্বাচন করবে সেই প্রশ্ন কিন্তু পাওয়া যাচ্ছে না। বলা হচ্ছে অন্তর্বর্তী সরকার না, তারা সরাসরি কিন্তু পাওয়ার ট্রান্সফার দাবি করছে। ডক্টর নিলয় যদি একটু বিস্তার করেন যে কি হবে আসলে। একটা বিষয় হচ্ছে যে এখনো যে প্রক্রিয়ায় দখল করা হচ্ছে, সামরিক পর্যায়ে দখল করা হচ্ছে, বাট একই সাথে আমরা পাশাপাশি শুনছি যে এক ধরনের ক্ষমতা ভাগাভাগি হবে, সেটা আলোচনার ভিত্তিতে হবে, এবং সেটা ইন্টেরিয়র মিনিস্টার এই আজকে সন্ধ্যাবেলা পর্যন্ত, অর্থাৎ যখনও পর্যন্ত শোনা যায়নি যে আশরাফ গানি চলে গেছেন কিনা, তখনও পর্যন্ত শোনা যাচ্ছিল যে আলোচনা হবে। এবং তালেবানদের মুখপাত্র বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ায় বলছিলেন যে তারা তাদের যে ফোর্স, তাদেরকে বলছেন যে বর্ডার এলাকায় থাকতে কাবুলের, যাতে করে ভেতরে ঢুকে কোনো ধরনের নৈরাজ্য না হয়। জাস্ট আধা ঘন্টা আগে শোনা গেল যে তারা এখন ফোর্সদেরকে বলছে ভিতরে আসতে, মানে কাবুলের অভ্যন্তরে প্রবেশ করতে, এবং যাতে করে লুটতরাজ এগুলো প্রতিরোধ করা সম্ভব হয়। তো এটা বেসিক্যালি সেই পূর্বের অবস্থাতেই আবার ফিরে যায়, বা আমরা যখন দেখেছিলাম যে ইরাকে যখন সাদ্দাম হোসেনের পতন ঘটেছিল তখন কিভাবে এক ধরনের নৈরাজ্য সিচুয়েশন তৈরি হয়েছিল। আমি জাস্ট একটা ছোট্ট, এবং তারা কিন্তু দাবি করছে যে আবার দেখলাম মোল্লা ব্রাদার, তাকে কিন্তু আবার ক্ষমতায় আনার প্রেসিডেন্ট হিসেবে ঘোষণার চেষ্টা হচ্ছে। এক্স্যাক্টলি। আমাদের যে দর্শক যে প্রশ্নটা করলেন, আমি জাস্ট একটা জিনিস একটু তার সাথে যোগ করতে চাই, যেটা অবশ্যই সত্যি, এবং জাতিসংঘের যেই আমাদের যে কনভেনশন রয়েছে সেই অনুসারে আমরা জানি যে প্রত্যেকটা রাষ্ট্রই তার নিজস্ব পর্যায়ে পরিচালিত হবে এবং অভ্যন্তরীণ হস্তক্ষেপ এখানে কাম্য নয়। কিন্তু একই সাথে এটাও মাথায় রাখতে হবে, যদি সেই রাষ্ট্রের যারা পরিচালনা করছেন তারা যদি রাষ্ট্রের জনগণের উপরে অযাচিতভাবে তার মানবাধিকার লঙ্ঘন করে, তখন আন্তর্জাতিক কমিউনিটির একটা দায়িত্ব রয়েছে। সেই দায়িত্ব অনুসারেই কিন্তু মানুষ কথা বলতে পারে যে যা হচ্ছে সেটা সঠিক হচ্ছে কি হচ্ছে না আর কি। সুতরাং আফগানিস্তান নিয়ে আসলে এই আলোচনার সুযোগ রয়েছে। একদম শেষ পর্যায়ে আবুল হাসান চৌধুরী যদি থাকেন, আমি তাকে একটা প্রশ্ন করতে চাই। বলা হচ্ছে যে আফগানিস্তানে সাম্রাজ্যবাদের পতনের জায়গা হচ্ছে আফগানিস্তান। সোভিয়েত ইউনিয়ন পতন হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের পতন হয়ে গেল, চীন ঢুকেছে। বলা হচ্ছে এই চীনেরও কি পতন ঘটবে কিনা। আবার অন্যদিকে বলা হচ্ছে যে চীন আসলে নেশন বিল্ডিং এইসবে বিশ্বাস করে না, সে ব্যবসাটা বুঝে রাস্তাঘাট বানিয়ে টাকা নিয়ে এসে চলে যাবে, সে ওই জাতি গঠন তথাকথিত এর মধ্যে সে ইনভলভ হয় না। আপনার কি মনে হয় চায়না কতটা পারবে এখানে? আমি একটা রেটরিক্যাল প্রশ্ন দিয়ে আপনার প্রশ্নের উত্তর দেব। কালকে যদি আফগানরা বলে যে আমরা আমেরিকানদের কোয়াডে জয়েন করব, আমেরিকানরা কি এই মানবাধিকার ব্যাপারে কোনো কথা বলবে? আমি চীনের সাথে বাংলাদেশের শক্তিশালী গভীর বন্ধুত্ব হোক, এই দেশের একজন নাগরিক হিসেবে আমি সম্পূর্ণভাবে সমর্থন করি এবং মাননীয় প্রধানমন্ত্রীর এই নীতিকে 100% সমর্থন করি। কিন্তু চীনের কিভাবে আভ্যন্তরীণ ভাবে দেশ পরিচালিত হচ্ছে এটার ব্যাপারে কোনো মাথা ব্যথা, কোনো হেজেমনির নাই, আপনার রাশিয়ারও নাই, আমেরিকারও নাই, চীনেরও নাই। এখন বুঝতে হবে যে তালেবানের ভিতরের মানুষরা কি করে। আর এক সময় না এক সময় এই প্রশ্নের জবাব এই যে আফগান সরকার
যারা এতদিন ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের সাহায্য সহযোগিতা নিয়ে ক্ষমতায় ছিল এবং তাদের সাথে ভাগাভাগি করে লুটতরাজ করেছে, আমার মনে হয় 70%ই অন্যরা নিয়েছে কনসালটেন্ট, ওরা ওই ছিটা ফুটা যা পেয়েছে একটু, তাদের এটা দ্রুত, না হলে তো এই অবস্থা আসতো না। জি, এখন এবং তারা আপনি জানেন যে পুরো আফগানিস্তানের মধ্যে 40 ভাগ জায়গায় তারা কাজ করেছে, বাকি 60 ভাগ সবসময় তালেবানের নিয়ন্ত্রণে ছিল। এই গ্রিন জোনের মধ্যে তারা সারাক্ষণ থেকেছে। মার্কিন যুক্তরাষ্ট্র কিভাবে উত্তরে মনে করলো যে আমরা চলে যাব, আফগান সরকার উইল বি এবল টু টেক ওভার দি হোল অফ আফগানিস্তান। আরেকটা জিনিস, আপনি যখন একটা ফান্ডামেন্টালি এই যে ইরানের সাথে যে বন্ধুত্ব, এটা তো ইউ আর প্রিসাপোজিং যে একটা প্র্যাগম্যাটিক আপনার ইউটিলিটেরিয়ান ওরিয়েন্টেড গভর্নমেন্ট। আমাদের শেষ করতে হবে। ইরানে একটা শিয়া বিপ্লব ছিল, এখানে সুন্নিরা নিল। আমার দেখবার বিষয় যে কিভাবে থাকে। তিনজনকে ধন্যবাদ আসবার জন্য, কথা বলবার জন্য। প্রিয় দর্শক, আজ এ পর্যন্ত। আগামী সপ্তাহে আবারও দেখা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টিকা গ্রহণ করুন, এবং আমি যেভাবে মাস্ক ব্যবহার করি সবাই সেভাবে মাস্ক ব্যবহার করুন। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.